বাংলাদেশের আহ, সব মানুষই ভারতের সাথে বন্ধুত্ব চায়, কিন্তু ভারতের প্রভুত্ব চায় না। ভারত তো আমাদের শত্রু, এটা আমাদের জানতে হবে যে ভারত আমাদের বাংলাদেশের ভালো চাচ্ছে না। শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্টদের সাথে প্রেস কনফারেন্স পর্যন্ত করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার হুমকি দিচ্ছে। সো এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ভারত এই চেষ্টা কৃত্রিম উপায় সৃষ্টি করে একটা জঙ্গি নাটক সৃষ্টি করে হয়তো আক্রমণ করার একটা বাহানা করতে পারে। বাংলাদেশের এই যখন অবস্থা, বাংলাদেশ সরকার যখন বলছে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তখন ভারতের কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্তকে কেবল একটি প্রশাসনিক ব্যবস্থা, নাকি এর মাধ্যমে তারা কোনো কূটনৈতিক বা রাজনৈতিক বার্তা দিতে চাইছে কিনা? নির্বাচনের প্রাক্কালে এমন একটি পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভুল বা নেতিবাচক বার্তা ছড়াতে পারে কিনা, যদি আপনার জায়গা থেকে আপনি একটু বলতেন। ধন্যবাদ। আসলে ভারত তো আমাদের শত্রু, এটা আমাদের জানতে হবে যে ভারত আমাদের বাংলাদেশের ভালো চাচ্ছে না। তারা স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানকে ভাঙবার জন্য পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছে। এটাই তাদের সার্থকতা যে ভাগ করতে পেরেছে। আর তারপর থেকে তারা বাংলাদেশ যেহেতু একটা সিঙ্গাপুর না হয়ে যায় সেই চেষ্টাই করবে। কারণ তাহলে যদি বাংলাদেশ একটা সিঙ্গাপুর হয়ে যায়, তাহলে কিন্তু তাদের যে 7টি রাজ্য আছে, যারা নাকি স্বাধীন হিসেবে তারা সংগ্রাম করছে স্বাধীনতা লাভের জন্য, সেই 7টি রাষ্ট্র কিন্তু আর উৎসাহিত হবে এবং ভারত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য তারা বাংলাদেশকে সবসময় চাবে যে বাংলাদেশ যাতে উন্নত না হোক এবং বাংলাদেশের স্বার্থকে তারা ব্যাঘাত করবে এবং বাংলাদেশেরকে ইউজ করে তারা লাভবান হতে চেষ্টা করবে। এটাই স্বাভাবিক। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কোশ্চেনটা হলো যে এই যে আপনি যেটা বললেন যে তাদের কূটনীতিকদেরকে সরিয়ে নিচ্ছে, এটা একটা ন্যারেটিভ তারা দিতে চাচ্ছে যে বাংলাদেশে যদি কোনো রকম জঙ্গি হামলা হয়, যেমন এই জঙ্গি হামলাটা কৃত্রিম হতে পারে, তারা বানিয়ে করতে পারে। যেমন ভারতে তারা কিন্তু একটা আক্রমণ করেছে, একটা তারা মনে করে যে কোনো এটা ইন্টারন্যাশনালি, আমেরিকাতে তাই করে যে জঙ্গি হামলা হলে তারা মনে করে এটা একটা রাষ্ট্রের উপর হামলা, তো তারা যুদ্ধ ঘোষণা করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের এমন কোনো কাজ করা যাবে না যে ভারত যাতে এই ধরনের কোনো সুযোগ না পায়। কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক, আমাদের কিছু উগ্রবাদী আছে বাংলাদেশে, এই তৌহিদি জনতার নামে এই বিভিন্ন ধর্মভিত্তিক দলগুলি তাদেরকে সমর্থন দেয় যে এই মাজারগুলি ভেঙে ফেলছে, এই মব সৃষ্টি করে অনেক সময় যে একটা হিন্দু লোককে মেরে ফেললো, পুড়িয়ে ফেললো। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে, যে এই ঘটনাকে কেন্দ্র করে ভারত কিন্তু একটা সতর্ক বার্তা দিচ্ছে এবং দিয়েছে, যাতে এখন এই ধরনের ঘটনা ঘটলে অথবা ভারত এই চেষ্টা কৃত্রিম উপায় সৃষ্টি করে একটা জঙ্গি নাটক সৃষ্টি করে হয়তো আক্রমণ করার একটা বাহানা করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আরও সচেতন হতে হবে। বাংলাদেশ এমন একটা পজিশনে আছে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা স্থানে, সেখানে চীন চাচ্ছে ভারতের বাংলাদেশেরকে ইউজ করতে, ভারত চাচ্ছে। আবার ইদানিং আমেরিকাও কিন্তু দেখলাম যে সেখানে মায়ানমারকে ইস্যু করে, মায়ানমারের স্বার্থ, মায়ানমারটা কোন দিকে যাবে, সেখানে মায়ানমারে যদি আবার আমেরিকা কন্ট্রোল নিতে পারে, তাহলে চীন ভারত নিয়ন্ত্রণে থাকবে। তো এখানে কিন্তু বাংলাদেশ একটি ইম্পর্টেন্ট একটা জায়গা, একটি ভৌগোলিক অবস্থান এখানে আছে বাংলাদেশ। তো সেক্ষেত্রে ইদানিং দেখলাম আবার আমেরিকা ইন্টারেস্টেড হচ্ছে বাংলাদেশে, কোন দল যাবে না দেবে, অনেকের সাথে মিটিং করছে। তো এগুলি আমেরিকা কি বলল, আর আমেরিকার কথা মতো যদি আমরা কাজ করি, আমেরিকা যে প্রেসক্রিপশন দিচ্ছে সেটাই যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমাদের দেশের স্বার্থ আমরা টিকে রাখতে পারবো না। যেমন আমাদের নায়েবে আমির, আমাদের সৈয়দ আবদুল্লাহ তাহের সাহেব, অ্যাম্বাসিডারের কথা মতো অ্যাম্বাসিডার বলছে আপনার দলে মৌলবাদী আছে, তিনি বলছেন যে মৌলবাদী আমি সাইজ করে দিব, থাকবে না। তারপরে দেখা গেল যে চরমোনাইদেরকে চরমোনাই আর নাই। তো এইভাবে যদি বিদেশিদের কথা মতো যদি আমরা চলি, তাহলে যে স্বাধীনতা, আমাদের যে একটা স্বকীয়তা আছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দলমত নির্বিশেষে সকলেই, তাহলে কিন্তু এই বিদেশিরা আমাদের দেশকে নিয়ে
সিনেমিনি খেলতে পারবে না। ধন্যবাদ গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ ঐক্যের রাজনীতির কথা বলেছেন। আমি একটু কথা শুনতে চাচ্ছি ডক্টর নকিবুর রহমান আপনার কাছ থেকে। ডক্টর নকিব, আপনি জানেন থানা থেকে লুট হওয়া, যেটি 5ই আগস্টের পরপরই থানা থেকে লুট হওয়া 1/3 বেশি অস্ত্র, প্রায় অর্ধেক গোলা বারুদ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। কি অবস্থায় আছে সরকার? কিভাবে জনগণকে আশ্বস্ত করতে পারে যে নির্বাচনের দিন এসব অস্ত্র কোনোভাবেই ব্যবহার হবে না? পাশাপাশি নিবন্ধিত একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় যদি ক্ষুব্ধ নেতাকর্মীরা সহিংসতা বা নির্বাচন পণ্ড করার চেষ্টা করে, সেক্ষেত্রে রাষ্ট্র নির্বাচন কমিশনের প্রস্তুতি কি পর্যাপ্ত বলে আপনি মনে করেন কিনা? ডক্টর নকিব। জি, অনেক ধন্যবাদ কাশেম ভাই। আমি আপনার প্রশ্নের একটা জায়গায় একটু আপত্তি জানিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগ আর নিবন্ধিত রাজনৈতিক দল না। বিচার শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে। সুতরাং যেই রাজনৈতিক দলের লেজিটিমেসি নেই, তাকে লেজিটিমেসি দেওয়ার প্রচেষ্টাটা আমি বলতে চাচ্ছিলাম প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। জি, প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত এটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের নিবন্ধন স্থগিত, সুতরাং তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই নেই। সো আমি এই বিষয়টা পরে আসবো। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে গিয়াস ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। উনি আমার মুরব্বী। আমি গিয়াস ভাই জানেন যে আমি গিয়াস ভাইকে অনেক শ্রদ্ধা করি, এবং গিয়াস ভাইয়ের আজকের যে বক্তব্য তিনি দিলেন, আমি তার সাথে খুবই মানে শক্তিশালীভাবে একমত পোষণ করছি যে বাংলাদেশের সব মানুষই ভারতের সাথে বন্ধুত্ব চায়, কিন্তু ভারতের প্রভুত্ব চায় না। সেই সেন্সটাই আমরা কিন্তু গিয়াস ভাইয়ের বক্তব্য থেকে আমরা পেলাম। এজন্য আমি গিয়াস ভাইকে ধন্যবাদ জানাই, এবং এই আবেগ আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা বাংলাদেশের রাজনীতি করবে, তারাই কিন্তু বাংলাদেশের জনগণের দ্বারা বাংলাদেশের জনগণের আস্থার জায়গায় যেতে পারবে। যারা বাংলাদেশের মানুষের এই আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করতে পারবে না, বাংলাদেশের জনগণের আস্থার জায়গায় তারা যাবে না। এই জন্য আমি গিয়াস ভাইকে ধন্যবাদ জানাই। এবং আপনি যে প্রশ্নটা করলেন, আমি সেটা দিয়ে শুরু করছি যে ডেফিনেটলি 5ই আগস্টের পরে সবারই অনেক প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার সবগুলা কি পূরণ হয়েছে? অবশ্যই সবগুলো পূরণ হয়নি। ডেফিনেটলি আমরা রিয়ালিটিটাকে অ্যাকনলেজ করতে হবে যে দীর্ঘ 15 বছরের যে জঞ্জাল, এটাকে এত অল্প সময়ের মধ্যে পরিষ্কার করা খুবই কঠিন। তারপরও ক্রেডিট নিডস টু বি গিভেন ওয়ার ক্রেডিট ইজ ডিউ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যথেষ্ট চেষ্টা করেছে। তাদের যে 3টা ম্যান্ডেট ছিল, যে তারা বিচারের যাই এই জুলাইতে যে গণহত্যা ঘটেছে, সে গণহত্যার বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা রাজনীতিতে মৌলিক কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, করার প্রত্যয় নিয়ে সরকারে এসেছিলেন, এবং একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে তারা এসেছিলেন যে তারা এটা ব্যবস্থা করবেন। সো আমরা যদি এক এক করে দেখি যে বিচার কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যেই, আমরা দেখেছি যে 2টা মামলার রায় হয়েছে। তারপরে সংস্কারের জন্য দীর্ঘ প্রচেষ্টা হয়েছে, প্রায় 300-র বেশি রিকমেন্ডেশন এসেছিল, সেটা নিয়ে ঐকমত্য কমিশন বসে জুলাই সনদ যেটা এসেছে সেটা গণভোটের মাধ্যমে ইনশাল্লাহ আশা করা যায়। আমরা এগেন আমি গিয়াস ভাইকে ধন্যবাদ জানাই, এবং বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে ফাইনালি গতকালকে তিনি তার সমর্থকদেরকে, কর্মীদেরকে তার হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করার জন্য, হ্যাঁ ভোটের পক্ষে নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন। সুতরাং এই হ্যাঁ জয়যুক্ত যদি হয়, তখন তো এটা বাংলাদেশের জন্য একটা বিরাট মাইল ফলক হবে। সো সংস্কারের দিকেও আমরা অনেকটা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যেটা নির্বাচন, বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশ চলছে এবং সবাই নির্বাচনের জন্য একেবারে উন্মুখ হয়ে আছে। 12ই ফেব্রুয়ারি আশা করা যায় যে আমরা একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখব। এখন এই নির্বাচনের মধ্যে কিছু সংঘর্ষ, কিছু অস্থিরতা কি আমরা দেখছি? অবশ্যই আমরা দেখছি, এবং এটা আমাদেরকে একটু মানে ঠান্ডা হয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশের যে সার্বিক সামাজিক যেই ব্যবস্থা, এখানে সহিষ্ণুতার পরিমাণটা একটু কম। এখানে আমরা অল্পতেই রেগে যাই। আমরা দেখি যে বিয়ে বাড়িতে সামান্য গেট ধরা নিয়ে মারামারি হয়,
খাবার শর্ট পড়লে মারামারি হয়ে যায়, খেলার মাঠে আমরা সংঘর্ষে এক পাড়ার সাথে আর এক পাড়ার খেলা হলে সেখানেও কিন্তু সংঘর্ষ হয়। সুতরাং এত বড় একটা নির্বাচনে সংঘর্ষ হবে না এটা মনে হয় এটা কেউই অ্যান্টিসিপেট করে না। কিন্তু অবশ্যই চেষ্টা থাকতে হবে যে এই সংঘর্ষ, এই মানে কথার যেই বাক্য বিনিময়, তির্যক বাক্য বিনিময়, একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলা, এটা যতটা সহনীয় পর্যায়ে রাখা যায় এটার মধ্যেই মঙ্গল। আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে, স্পেশালি আমরা গত পরশুদিন দেখলাম যে শেরপুরে আমাদের একজন ভাইকে হত্যা করা হয়েছে এবং এর বাইরেও 19টা জায়গায় আমাদের মহিলাদের উপরে বিভিন্ন রকম আক্রমণ হয়েছে। সো এটা খুবই আনএক্সপেক্টেড, কারণ দুইটা বিষয়, যে এমনি সংঘর্ষ, একটু কথা কাটাকাটি, এটা একটা জিনিস, কিন্তু মহিলাদের উপরে আক্রমণ আমরা কিন্তু এর আগে কোনোদিন দেখিনি। তারপরে যখন এটা একেবারে হত্যার পর্যায়ে চলে যায়, এটা হলো একেবারে এক্সট্রিম পর্যায়ে চলে যায়। কিন্তু আমরা দেখেছি যে এই দুইটা বড় ঘটনা ঘটার পর গতকাল কিন্তু বাংলাদেশে ওভারঅল পরিস্থিতি শান্ত ছিল। সো এই জায়গাটাতে সবারই রিয়েলাইজ করতে হবে যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু দায়িত্বশীল ব্যক্তিদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। টেম্পারেচারটাকে আরো গরম না করে এটাকে আরেকটু টোন ডাউন কিভাবে করা যায়, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে যদি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি সম্পন্ন আমরা না করতে পারি, এটাতে কিন্তু আমাদের শত্রুরাই লাভবান হবে। আমার এবং গিয়াস ভাইয়ের মধ্যে এখন একটা প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হয়েছে, আমরা নিজেদের ব্যাপারে একটু কথা কাটাকাটি করব, একটু ধাক্কাধাক্কিও হতে পারে, কিন্তু এটা সহনীয় পর্যায়ে হতে হবে। এটা এমন পর্যায়ে যেন না চলে যায় যার কারণে আমাদের দুজনেরই কমন শত্রু আওয়ামী লীগ, যারা ভারতে বসে ভারতীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা ব্যবহার করে, আপনারা দেখেছেন যে শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্টদের সাথে প্রেস কনফারেন্স পর্যন্ত করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার হুমকি দিচ্ছে। সো এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।